ভাবুন তো, আমরা যেন ব্রাশ আর কোদাল হাতে ইতিহাসের এক বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে আছি। চলুন আজ আমরা সোজা ইতিহাসের বালুকাবেলায় নেমে পড়ি। আজকের এই উৎস বিশ্লেষণে আমরা এমন এক রহস্যময় প্রাচীন সভ্যতার গভীরে খনন করব যা একসময় আক্ষরিক অর্থে পুরো প্রাচীন বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। হারিয়ে যাওয়া সেই বিস্ময়কর পারস্য সাম্রাজ্যের গৌরবগুলো নতুন করে আবিষ্কার করতে আমরা আজ যেন এক প্রত্নতাত্ত্বিকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছি। আধুনিক ইরানের মরুভূমিতে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই ভাঙা স্তম্ভগুলোর কথা একটু ভাবুন। এগুলো নিছক কোনো ধ্বংসাবশেষ নয়, বরং আমাদের আজকের এই প্রত্নতাত্ত্বিক যাত্রার একেবারে শুরুর বিন্দু। মনে হয় যেন এই পাথরগুলো ফিসফিস করে আমাদের সেই সভ্যতার গল্প শোনাচ্ছে, যারা একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের ভিত গড়েছিল। এই প্রাচীন রহস্যের জট খুলতে হলে আমাদের মূলত তিনটি ঐতিহাসিক স্তরে খনন চালাতে হবে। শুরুটা খ্রিস্টপূর্ব ৫৫০ সালের এক অবিশ্বাস্য বিদ্রোহ দিয়ে। এরপর ৫১৮ সালের দিকে এক সোনালী রাজধানীর চোখ ধাঁধানো নির্মাণ কাজ, আর সবশেষে খ্রিস্টপূর্ব ৩৩০ সালের সেই মর্মান্তিক পতনের ছাই। তো চলুন ইতিহাসের একেবারে গভীরতম স্তর থেকে আমাদের খোঁড়াখুঁড়ি শুরু করা যাক। ইতিহাসের সবচেয়ে নিচের স্তরটায় যদি আমরা একটু খেয়াল করি, খ্রিস্টপূর্ব ৫৫০ সালের আগে কিন্তু এই বিশাল সাম্রাজ্যের কোনো অস্তিত্বই ছিল না। তখনকার চিত্রটা একটু অন্যরকম ছিল। আজকের ইরানের দক্ষিণ দিকে পারসা নামের ছোট্ট একটি এলাকা ছিল, যা মূলত মিড সাম্রাজ্যের অধীনে শাসিত হতো। এই পারসার সাধারণ মানুষরাই হল পার্শিক। ভাবলে অবাক লাগে, তারা তখনও ঘুণাক্ষরেও জানত না যে একদিন এই পুরো পৃথিবীটা তাদেরই হাতের মুঠোয় আসবে। কিন্তু গল্পের মোড় একেবারেই নাটকীয়ভাবে ঘুরে যায় যখন সাইরাস দ্য গ্রেট নামের এক তরুণ বিদ্রোহী মঞ্চে আসেন। প্রাচীন অন্যান্য শাসকরা যেখানে নতুন শহর দখল করে সেটাকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করতে আনন্দ পেত, সাইরাস সেখানে হাঁটলেন সম্পূর্ণ ভিন্ন পথে। লিডিয়া থেকে শুরু করে ব্যাবিলন, একের পর এক শহর তিনি জয় করেছেন ঠিকই, কিন্তু ধ্বংসলীলা চালাননি। বিজিত মানুষদের তিনি দিয়েছিলেন অভাবনীয় স্বাধীনতা, যা তখনকার প্রত্নতাত্ত্বিক রেকর্ডে আক্ষরিক অর্থেই এক বিরল ঘটনা। সাইরাসের এই অদ্ভুত সহনশীল নীতি সাম্রাজ্যকে যে কী অবিশ্বাস্য দ্রুতগতিতে ছড়িয়ে দিয়েছিল তা ভাবলে আজও অবাক হতে হয়। মিশর থেকে শুরু করে একেবারে সিন্ধু উপত্যকা পর্যন্ত তাদের রাজত্ব ছড়িয়ে পড়েছিল। আজকের আধুনিক মানচিত্রের দিকে যদি তাকাই, তাহলে ইরান, ইরাক, মিশর, তুরস্ক, আফগানিস্তান এবং এমনকি পাকিস্তানে কিছু অংশ পর্যন্ত এই বিশাল সাম্রাজ্যের সীমানায় ছিল। এটা কোনো সাধারণ বিস্তার ছিল না, রীতিমতো এক বিস্ফোরণ। সাইরাসের পর তার উত্তরসূরিরা এই বিশাল সাম্রাজ্যকে আরও বড়, আরও শক্তিশালী করে তুলেছিলেন। রাজকীয় শিলালিপিগুলোর দিকে চোখ বুলালে আমরা তাদের একটা বিশেষ উপাধি দেখতে পাই, শাহান শাহ। এর মানে হল রাজাদের রাজা। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা শুধু একটা ভারী নাম ছিল না, এটা ছিল ক্ষমতার এক চূড়ান্ত ঘোষণা। এর মাধ্যমে তারা বাকি বিশ্বকে বুঝিয়ে দিয়েছিলেন যে পৃথিবীর সমস্ত শাসকের উপরে একমাত্র তাদেরই এক ছত্র আধিপত্য। এবার আসুন সামরিক প্রত্নতত্ত্বের একটা চমকপ্রদ দিক নিয়ে কথা বলি। এই বিশাল ক্ষমতার পেছনের রহস্যটা কী ছিল? একটা বিশেষ সংখ্যা এখানে বারবার উঠে আসে, আর তা হল ১০,০০০। এটি ছিল তাদের এক চূড়ান্ত এলিট যোদ্ধা দলের নির্দিষ্ট সংখ্যা। অবাক করা ব্যাপার হল, এই সংখ্যাটি কখনোই কমতে বা বাড়তে দেওয়া হতো না। একেবারে কাঁটায় কাঁটায় ১০,০০০। এই দুর্ধর্ষ বাহিনীর নাম ছিল দি ইমমর্টালস, অর্থাৎ অমর বাহিনী। ছোটবেলা থেকেই চরম শৃঙ্খলা আর কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে এদের গড়ে তোলা হতো। এদের মূল কৌশলটা ছিল চমৎকার। যুদ্ধক্ষেত্রে একজন সৈন্য মারা যাওয়ার সাথে সাথে চোখের পলকে আরেকজন সেই শূন্যস্থান পূরণ করত। চকচকে সোনালি বর্ম গায়ে, দীর্ঘ বর্ষা হাতে এই সুশৃঙ্খল বাহিনীকে দেখে শত্রুদের পিলে চমকে যেত, মনে হতো এরা সত্যিই বুঝি অমর। এই মনস্তাত্ত্বিক আতঙ্কটাই পারস্যের অর্ধেক জয় নিশ্চিত করে দিত। তবে বাস্তব কথা হল, শুধু পেশিশক্তি বা তলোয়ারের জোরে এত বড় একটা সাম্রাজ্য দীর্ঘদিন টিকিয়ে রাখা যায় না। এর জন্য লাগে অসাধারণ অবকাঠামো, আর ঠিক এখানেই প্রাচীন পারস্যের প্রকৌশলীরা বাজিমাত করেছিলেন। তারা নির্মাণ করেছিলেন রয়্যাল রোড বা রাজপথ। হাজার হাজার কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি শুধু দ্রুত সৈন্য চলাচলের জন্যই নয়, বরং বিশ্বব্যাপী বাণিজ্য পথকে একেবারে নির্বিঘ্ন করতে এক যুগান্তকারী ভূমিকা রেখেছিল। সবচেয়ে দারুণ ব্যাপার হল,
এই রাজপথটি বিশ্বের প্রথম সুসংগঠিত ডাক ব্যবস্থার জন্ম দিয়েছিল। সিস্টেমটা ছিল অনেকটা রিলে রেসের মতো। একজন বার্তাবাহক ঘোড়া ছুটিয়ে নির্দিষ্ট রিলে স্টেশনে পৌঁছাত, আর সেখানে অপেক্ষা করত সতেজ ঘোড়া ও নতুন আরোহী। বার্তাটি হাতবদল হয়ে আবার ছুটত গন্তব্যের দিকে। এই রিলে পদ্ধতিতে প্রাচীন বিশ্বে অভাবনীয় গতিতে তথ্য আদান-প্রদান হতো। বলা যায় এটাই ছিল প্রাচীন যুগের প্রথম এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস। আমাদের আজকের যে গ্লোবাল কমিউনিকেশন, তার শিকড় কিন্তু এখানেই। খুঁড়তে খুঁড়তে এবার আমরা খ্রিস্টপূর্ব 518 সালের এমন এক স্তরে এসে পৌঁছালাম যা সত্যি বলতে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। সম্রাট প্রথম দারিউসের রাজত্বকালে নির্মাণ শুরু হয় পার্সেপোলিসের। এই বিশাল প্রাসাদের যে ধ্বংসাবশেষ আজও টিকে আছে, তার বিশাল পাথরের সিঁড়ি আর সারা বিশ্ব থেকে কর নিয়ে আসা মানুষদের নিখুঁত খোদাই করা ভাস্কর্যগুলো দেখলে রীতিমতো গায়ে কাঁটা দেয়। অকল্পনীয় ঐশ্বর্যের এক চূড়ান্ত নিদর্শন ছিল এটি, আক্ষরিক অর্থেই পুরো সাম্রাজ্যের মুকুট। এই যুগের আধ্যাত্মিক শিলালিপিগুলোর পাঠোদ্ধার করলে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সামনে আসে, আর তা হল জরথুস্ত্রবাদ ধর্মের গভীর প্রভাব। এ ধর্ম পুরো বিশ্বকে দেখত এক মহাজাগতিক যুদ্ধক্ষেত্র হিসেবে। একদিকে সত্য, আলো আর মঙ্গল, অন্যদিকে মিথ্যা, অন্ধকার আর অমঙ্গল। এই দ্বৈতবাদী দর্শন সাধারণ পার্শ্বিকদের দৈনন্দিন জীবন, তাদের নৈতিক মূল্যবোধ, এমনকি ন্যায় বিচারের ধারণাকেও খুব গভীরভাবে প্রভাবিত করেছিল। এই বিশ্বাসের কেন্দ্রে ছিলেন প্রধান স্রষ্টা দেবতা অহুরা মাজদা। সাম্রাজ্যের রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে দৈনন্দিন জীবন, সবখানে এই আস্থার ছাপ স্পষ্ট। তখনকার রাজারা নিজেদের শাসনকে বৈধতা দিতে পাথরের বুকে খোদাই করে রাখতেন যে তারা কেবল এই দেবতার পরম কৃপাতেই শাসন করছেন। মানে তাদের রাজনৈতিক ক্ষমতার চূড়ান্ত উৎস ছিল এই ঐশিক স্বীকৃতি। আমাদের এই কালানুক্রমিক খননের আরেকটু উপরের স্তরে উঠলে আমরা দেখা পাই সেই বিখ্যাত থার্মোপাইলির কিংবদন্তির লড়াইয়ের। কৌশলগত দিক থেকে এটি ছিল এক অবিশ্বাস্য সংঘাত। একদিকে রাজা জার্ক্সেসের নেতৃত্বাধীন পারস্যের বিশাল সেনাবাহিনী, আর অন্যদিকে এক সরু গিরিপথে মাত্র ৩০০ জন স্পার্টান সৈন্যের মরণপণ প্রতিরোধ। শেষ পর্যন্ত পারস্য বিশাল সেনাবাহিনীর জোরে কৌশলগত জয় পেয়েছিল ঠিকই, কিন্তু সেই স্পার্টানদের সাহসিকতা ইতিহাসে চিরকালের জন্য এক মিথ হয়ে থেকে গেল। এত সব বিশাল সামরিক জয় আর বিপুল ঐশ্বর্যের পরও আমাদের প্রত্নতাত্ত্বিক খননের শেষ স্তরটি খ্রিস্টপূর্ব ৩৩০ সালের এক অন্ধকার দিগন্ত উন্মোচন করে। পশ্চিম দিক থেকে এক তরুণ বিজেতা ঝড়ের বেগে ধেয়ে আসেন এই অপরাজেয় সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আলেকজান্ডার দ্য গ্রেট। খ্রিস্টপূর্ব ৩৩০ সালে আলেকজান্ডারের বাহিনী যখন পার্সেপোলিসে প্রবেশ করে, তখন এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয় ইতিহাস। এই অনিন্দ সুন্দর স্থাপত্যের চূড়া আগুনে ভস্মীভূত হয়। ইতিহাসবিদরা আজও এই পোড়া স্তর নিয়ে তুমুল তর্ক করেন। আলেকজান্ডার কি অত্যন্ত সুপরিকল্পিতভাবে শহরটি পুড়িয়েছিলেন, নাকি এটা ছিল মাত্রাতিরিক্ত মদ্যপানের এক বুনো ভোজসভার নিছক দুর্ঘটনা? কারণ যাই হোক না কেন, পার্সেপোলিসের সেই বিশাল কাঠের ছাদ আর অভাবনীয় ধনরত্ন চিরতরে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে এখানে একটা ব্যাপার খুব স্পষ্ট করে বলা দরকার। কাঠ আর পাথর হয়তো আগুনে পুড়ে ছাই হয়েছে, কিন্তু তাদের রেখে যাওয়া উত্তরাধিকার কখনোই ধ্বংস হয়নি। পার্শ্বিকদের তৈরি করা সেই উন্নত প্রশাসনিক ব্যবস্থা, আন্তর্জাতিক সড়ক যোগাযোগের নেটওয়ার্ক, অগ্রগামী সামরিক কৌশল আর সেই এক্সপ্রেস ডাক ব্যবস্থার ধারণা, এগুলো কিন্তু সেই আগুনের লেলিহান শিখা থেকে বেঁচে গিয়েছিল, আর বেঁচে গিয়ে মানব সভ্যতার ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল। আজকের এই প্রত্নতাত্ত্বিক যাত্রা শেষে আমরা একটা উপসংহারে আসতেই পারি। বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পাওয়া এই ধ্বংসাবশেষগুলো মানব ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ের সাক্ষী। পার্সেপোলিসের ওই ছাইয়ের স্তূপ যদি আজও এমন অবিশ্বাস্য সব অগ্রগতির প্রতিধ্বনি করতে পারে, তবে একটু ভেবে দেখুন তো, এই বিশাল মরুভূমির বালুর নিচে আরও কত অজানা প্রাচীন রহস্য আমাদের জন্য লুকিয়ে আছে। কে জানে। রোমাঞ্চে ভরপুর আজকের এই উৎস বিশ্লেষণের পর্বটি আমরা এখানেই শেষ করছি।